সেনাবাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইমে গুমের মামলা হয়েছে, সেখানে কারেন্ট ১৬ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অবসরে যাওয়া আরও কয়েকজন, ৩০ জনের মতো মোট। এ নিয়ে অনেক আলোচনা, ডালপালা মেলে, রাত হলে এই উত্তেজনা ছড়ায়, দেশ থেকে বিদেশ থেকে আহ্বান জানানো হয় বিভিন্ন। এই বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এখানে আমরা গর্ব করতে পারি, আপনি আমি, আমরা দুইজন, বিশেষ করে মূলধারার কোনো গণমাধ্যম কিন্তু এ নিয়ে কোনো হালকা রিপোর্ট এখন পর্যন্ত করেনি, শুধুই তথ্য দিয়েছে, একদম নিরেট তথ্য যেটা বলে। কিন্তু বেসিক্যালি এই কাজটা করছে কিছু গণমাধ্যম নামে, আমরা যে মাধ্যমটাকে চিহ্নিত করি সোশ্যাল মিডিয়া, যেটাকে ইংরেজিতে বলি। তারা এমন এমন কিছু তথ্য ছাড়ছে বাজারে, রাতভর তো কখন কু হবে ওই যন্ত্রণায় অনেকে ঘুমানো নেই গত ২-১ রাত। সকালে উঠেও ভাবছেন যে বের হবেন কি হবেন না। তো এগুলো ভালো না কাজগুলো। যদি কারো দায় থাকে, দায়িত্ব থাকে, তারা এটা করতে পারেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা করে ফেলেছেন। তাদের প্রত্যেকের মনে রাখার দরকার আছে ২৪-এর ৫ আগস্টের চেতনার বাইরে যাওয়ার, হয়তো যাবেন, গোপনে যাবেন, চালাকি করে যাবেন, এর বাইরে যাওয়ার সুযোগ কারো আর নাই আপাতত। আরও কিছুদিন পরে কি হবে সেটা আরও পরের বিষয়। তো ওই জায়গায় সবচেয়ে সচেতন থাকার কথা ছিল রাজনৈতিক দলগুলোর, তারা কিন্তু ওই চেতনার মধ্যে নাই, মুখে মুখে বলছে। যারা এর ফ্রন্ট লাইনার ছিল বা ফ্রন্ট ফিগার যাদেরকে বলি আমরা, যাদেরকে এখন বলি এনসিপি, যাদেরকে আগে বলতাম সোনামণি, জাদুমণি বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র, এভাবে আদর করে বলতাম, তারাও তাদের ওই চেতনাটা কিন্তু ঠিক ওইভাবে চর্চাটা আমরা দেখছি না। বরং যাদেরকে নিয়ে আপনি প্রশ্ন করেছেন, সেনাবাহিনীকে নিয়ে, তারা কিন্তু ওই চেতনার প্রতিটা পর্বে পর্বে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। তাদের দিক থেকে স্পষ্ট করা হয়েছে কথাবার্তা যে তারাও কিন্তু এই বিচার প্রক্রিয়াকে স্বাগত জানায়, এবং স্বাগতই জানায় না, বিচারে সহযোগিতা করার কথাও কিন্তু তারা বলছে। কিন্তু আমরা সেটা নানান ন্যারেটিভে নিয়ে ফেলছি। কেউ আছি বলছি যে যেহেতু সেনাবাহিনীর এতজন আছেন, তাহলে সেনাবাহিনীটাই আর রাখার দরকার কি। তো এইভাবে যদি আপনি আস্তে আস্তে সামনে বাড়তে থাকেন, 2 দিন পরে বলবেন যে বাংলাদেশটাতেই যখন এত গণ্ডগোল, এই বাংলাদেশটাই আর রাখার দরকারটা কি। অপরাধ করেছেন কয়েকজন ব্যক্তি, সেটা বিচারাধীন। আমরা বিচার পর্যন্ত অপেক্ষা করি যে তারা কোন মাত্রায় অপরাধী ছিলেন, কার নির্দেশে অপরাধ করেছেন। এখন পর্যন্ত আমাদের কমন সেন্স যেটুকু বলছে, তারা যে যে দায়িত্বে ছিলেন, ওই 15 জন বা 16 জন বা সাথে আরও কয়েকজন, ওই দায়িত্বে যদি অন্য কেউ থাকতেন, দায়িত্ব বলতে ওই চেয়ারে থাকতেন, হয়তো তারা ওই কাজটাই করতেন। তো যেহেতু ট্রায়ালে এসেছে, এখানে প্রশ্ন আসবে, উত্তর আসবে যে কে নির্দেশ দিয়েছিলেন, সাথে আর কে কে ছিলেন। আর যেই কমিশনের পরামর্শে বা সুপারিশে এটা করা হচ্ছে, ওটার নাম কিন্তু গুম কমিশন, সেনাবাহিনী কমিশন নয়। কিন্তু আমরা খেয়াল করে দেখছি বারবার আঙ্গুল দেয়া হচ্ছে সেনাবাহিনীর দিকে। তো আমাদের এই গুমের কারবারে, খুনের কারবারে, এমনকি আরেকটা শব্দ ব্যাপক আলোচিত, অর্থাৎ বন্দিখানা, গোপন বন্দিখানা, ছোট্ট করে যেটাকে বলে আয়নাঘর, তো সেটা পুলিশেরও কিন্তু কম ছিল না, ডিবিরও কম ছিল না, পুলিশের আরও অন্যান্য সংস্থাগুলোরও ছিল। এমনকি সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে পুরান ঢাকায় একজন সাবেক এমপি, যিনি এখন কারাগারে আছেন, নারায়ণগঞ্জের একজন এমপি, নোয়াখালীর একজন এমপি, তারাও এইভাবে গোপন বন্দিশালা ছিল। এরকম আরও অনেকের, তারা হয়তো আয়নাঘর নাম দেননি, আয়নাঘর তো প্রতীকী অর্থ। নামগুলো কি বলবেন? বলতে কোনো সমস্যা নেই, বলেই ফেলুন। পুরান ঢাকায় হাজী সেলিমের এই ধরনের জিন্দানখানা ছিল বলে ব্যাপক আলোচিত, তার ক্ষমতার সময়ও কিন্তু আলোচনা হয়েছে নিয়ে। নারায়ণগঞ্জের শামীম ওসমানের কথা এসেছে, নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর কথা এসেছে। তো ওই নিয়ে তো ওইটা তো হতে পারত ট্রায়ালের আরেকটা অংশ, যদি আপনি গুমের বিষয়, গোপন বন্দিশালার বিষয়ে তদন্ত করবেন, সেগুলো তো ধরার দরকার ছিল। কোনটা আগে কোনটা পরে তা বলছি না। পুলিশের কয়েকজনের নাম তো এই ব্যাপারে অত্যন্ত নাম করা, এনসিপির কয়েকজন, তখন তাদেরকে বলা হতো কি সমন্বয়ক, তাদের কয়েকজনকেও তো সেই আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল মিন্টো রোডে, সেটা তো তারা এখনও বলছেন। তো ওগুলো তো ট্রায়ালে আনা উচিত ছিল। এখন হয়তো বা আসবে, আমরা অপেক্ষা করব, নিশ্চয়ই আসবে। হারুন সাহেব, অর্থাৎ যারা হাউন আঙ্কেল বলে বা ডিবি হারুন বলে, মনিরুল সাহেব, তাদের প্রত্যেকের কিন্তু এই বিষয়ে ব্যাপক অবদান আছে। তো ট্রায়ালে আসলে আমাদের হয়তো এই ঘটনাগুলো আরও জানা হবে। কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা যেভাবে আঙ্গুলটা তুলছি সেনাবাহিনীর দিকে, বা কেউ কেউ বোধহয় অপেক্ষায় ছিল এমন এমন গুজব যে জাহাঙ্গীর গেট পরিষ্কার হয়ে গেছে, এই বুঝি নামলো, সেনানিবাসের ভিতরে গণ্ডগোল পেকে গেছে,
প্রধান উপদেষ্টার সাথে প্রধান সেনাপতির লেগে গেছে 2-4 মিনিটের মধ্যেই চূড়ান্ত ফায়ারিং। এই যে উদ্ভট বিষয়গুলো সামনে নিয়ে আসা হলো, এগুলোতে লাভবান হচ্ছে কে? আসলে লাভবান হচ্ছে যারা এই চেতনা ধ্বংস করতে চায়, যারা মূলত বলাই যায় তারাই হয়তো আমরা যাদেরকে ফেসিস্ট বলি বা স্বৈরাচার বলি, তাদের এক ধরনের সহযোগী বা সহকর্মী, তারা এক ধরনের একটা উত্তেজনা তৈরি করতে চায় এ নিয়ে। বরং সেনাবাহিনী এই কথাগুলো কি শুধুই আলোচনায় এসেছে, না কোথাও কোথাও কোনো কোনো ঘটেছে বা ঘটার উপক্রম ছিল? এখন পর্যন্ত ঘটেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। উপক্রম হয়েছিল এরকমও তথ্যও নেই। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলো নিয়ে কথা কম বলা ভালো। এই কারণে এটা কোনো খুব একেবারে সেন্সিটিভ কিছু আমি তা বলছি না, কারণ আমরা বুঝিও তো কম। আইনের টার্ম আমরা কয়টা বুঝি? জাতীয় নিরাপত্তা আমরা কয়টা টার্ম বুঝি? তাদের ফাংশনগুলো কতটুকুই বা বুঝি? তারা তো পুলিশের মতো নয় যে 2 দিন পর পর অথবা সকালে একবার সন্ধ্যায় একবার মিন্টু রোডে একটা ব্রিফ করবেন। সেনাবাহিনীর তো একসময় ব্রিফ বলতে তেমন একটা ছিল না। এই আমলও কিন্তু একটা প্র্যাকটিস শুরু হয়েছে, তারা মাঝে মধ্যে পরিস্থিতিটা বর্ণনা করেন। তো এগুলো তো আমাদের মনে রাখতে হবে, ট্রান্সপারেন্সির প্রশ্নেই কিন্তু করেন। আর যারা আপনার আমার বয়সে যারা, তারা যেমন কয়েকটা ঘটনা দেখেছে, আমাদের চেয়ে আরও বয়সে যারা, তারা কিন্তু আরও দেখেছে। সেনাবাহিনীকে যে কোণঠাসা করা, মাঝে মধ্যে একটু গালমন্দ করা, একটু তাচ্ছিল্য করা, এটা করে নিজের একটু স্মার্টনেস শো করা, আবার সেনাবাহিনীর অতিবন্দনা করা, এই দুইটা রোগে কিন্তু আমাদের মধ্যে আছে। কারণে কারণে বন্দনা করি। সেনাবাহিনীকে আমরা উচ্চারণ করার সময় বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, মানে আদর সোহাগটা এত বেশি। আবার দুনিয়ার উল্টাপাল্টা কাজ আমরা কিন্তু আচ্ছা মতো করি। তো এরকম আদরের নাম তো আরও ছিল, আপনার আমারও তো একটা নাম ছিল। আমাদেরকে বলা হতো কি জাতির বিবেক। তার মানে কি ওনার বিবেক নাই, শুধু আমার আপনার দুইজনেরই আছে। এটা আদরের শব্দ, আমরা ওইটা বরখেলাপ করে ফেলেছি, বরবাদ করে ফেলেছি। আলেম ওলামা, মসজিদের খতিব, ওনাদেরকে দেখলেও তাও আদর করে সম্মান করে বলা হয় কি হজরত বা হুজুর। তো ওনারাও তো লুঙ্গি ড্যান্স দিয়ে পালিয়েছেন। এরকম একটা অবস্থায় যে আমরা সম্মানের জায়গাগুলো ওগুলোকে আমরা কিন্তু বরবাদ করে একটু শেষ করে ফেলি, তাহলে এই প্রসঙ্গটা আর যেতে হবে না। এইভাবে বিচ্ছিন্ন বা কয়েকজনের দোষের জন্য পুরো বাহিনীকে দায়ী করে ফেলা, গোটা বাহিনী নিয়ে টান দেয়া। প্রধান বিচারপতি পালিয়েছেন, বিচারপতিদেরও কয়েকজন পালিয়েছেন। এখন আমরা বলবো যে সুপ্রিম কোর্টে বন্ধ করে দেন, এটার আর দরকার নেই। এটা তো মোটেই কাঙ্ক্ষিত নয়। রাষ্ট্রের এই অর্গানগুলো ছাড়া একটা রাষ্ট্র হয় না, রাষ্ট্রের কাঠামো আসে না। তো ওগুলো হচ্ছে অবান্তর স্মার্টনেস শো করা বা নিজের ক্যারিশমা দেখানো, সেনাবাহিনীর বুদ্ধি কম, সব বুদ্ধি আমার আর আপনার কাছে, এই ধরনের হালকা কথাবার্তা সুন্দর নয়। আপনাকে ধন্যবাদ শেখ সাদী। এই বিষয়ে আপনি